আজকে নির্যাতন বিরোধী সপ্তাহ মাসুমের যে পক্ষ থেকে যে পালন করা হচ্ছে তার আজকে শেষ দিন। আজকে 26শে জুন 2000 সাল। আজকেই এই নির্যাতন বিরোধী দিবস। প্রকৃত প্রস্তাবে এটি হচ্ছে নির্যাতনের শিকার যে সকল মানুষ তাদের প্রতি আজকের দিনটি উদ্দিষ্ট। আমাদের ভারতে রাষ্ট্রীয় নির্যাতনে শিকার যে সকল মানুষ তারা আজও বিচার পাচ্ছেন না, বিচারের জন্যে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন। কি প্রশাসনের কি বিচারক বিভাগে সব জায়গায় ঘুরছেন এবং বিচার পাচ্ছেন না। শুধু নয়, তারা আরও বিপদগ্রস্ত হচ্ছেন। তারা ওই যে অত্যাচারী পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ করছেন বলে। আমাদের দেশে দরকার অবিলম্বে ইউএন কনভেনশন এগেনস্ট টর্চার, ইউএন ক্যাট নামে যা পরিচিত 1984 সালের সনদ, যা ভারত আজও র্যাটিফাই করেনি। আমাদের দরকার আজকে অবিলম্বে তা র্যাটিফাই করার এবং সাথে সাথে আমাদের দেশে আলাদা বিল আনার এবং সাথে সাথেই আমাদের নির্যাতনের শিকার যে সকল মানুষ তাদেরকে রক্ষা করার আরও নতুন বিপদের মুখ থেকে। আজকে আপনাদের সকলকে মাসুমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজই শেষ দিন। 7 দিন ধরে রোজ 2জন করে বন্ধু বা বিদগ্ধ মানুষ তারা বলেছেন, মোট 14 জন মানুষ আলাদা আলাদা বিষয়ে বলেছেন। তাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। আমরা আশা করি যে আমাদের এই বক্তব্য সরকারের বধির কানে অন্ততপক্ষে ঢুকবে। আমরা এখনো পর্যন্ত প্রায় দেখতে পেয়েছি 2000-এর বেশি মানুষ দেশে এবং বিদেশে তারা আমাদের এই যে ভিডিও এটি তারা দেখেছেন। সম্মিলিত প্রচেষ্টার আজকে এই শেষ দিন। আজকে যারা বলছেন তাদের মধ্যে আছেন, প্রথমে বলছেন নির্যাতন এবং তার মানসিক যে পরিবেশ, তার যে চিকিৎসা, তাকে কিভাবে শুধু শারীরিক নয় মানসিক যে ক্ষত সেই ব্যাপারে বলছেন। আমাদের অত্যন্ত পরিচিত বন্ধু, তিনিও মানবাধিকার কর্মী, মনোকর্মী, মনোসমাজকর্মী। তিনি হচ্ছেন রত্নাবলী রায়। তারপরে আজকে আমাদের শেষ বক্তা, তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয়, শ্রদ্ধেয়, ভালোবাসার মানুষ, অধ্যাপক শুভেন্দু দাশগুপ্ত। তিনি শুধু শিক্ষক নন, তিনি পশ্চিমবাংলা তথা ভারতের অন্যতম সমাজকর্মী, প্রতিবাদী মুখ। শুভেন্দুদা বলবেন নির্যাতন এবং আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতির মধ্যে, বাংলার সংস্কৃতির মধ্যে, ভারতের সংস্কৃতির মধ্যে, মানব সভ্যতার সংস্কৃতির মধ্যে কিভাবে নির্যাতন লুকিয়ে আছে এবং রাষ্ট্রগুলি তা কিভাবে প্রতিপালন করছে, তাকে আরও বাড়তে সাহায্য করছে, আমাদের সংস্কৃতিতে কীরকম তার প্রতিফলন ঘটছে, এই বিষয়ে বলবেন। আপনারা এতদিন ধরে যারা শুনেছেন, আপনাদের মাধ্যম দিয়ে আরও বন্ধুদের কাছে আমাদের এই বার্তা পৌঁছক। আসুন, আমরা চাই নির্যাতন মুক্ত
আমাদের সমাজ। Hello and Namaskar. I'm Ratnaboli Ray and I'm really thankful to Kiriti Roy and Masoom for giving me this opportunity to speak on psychological aspects of torture on the occasion of International Anti-Torture Week and International Anti-Torture Day. But who am I? Who are we? A quick introduction to where I come from, my location, my context. I am a mental health worker and I represent an organization called Anjali. And Anjali works in the mental health space to usher in systemic reform, and we work inside the state mental institutions. We look at mental health from an intersectional perspective, from an intersectional lens, which means pretty much we look at mental health from the lens of human rights, from a lens of gender, and importantly through a lens of development. To begin with, I think I would like to talk about what do we understand by torture in our context, then perhaps look at the psychology of torture, and then perhaps problematize the concept of torture within the realm of psychology and psychiatry, and end with how we can move forward given the current knowledge that we have. Right at the start, let us talk a little bit about torture. And if I have to quote Foucault, it is complete destruction of agency, severance of trust, which means complete breakdown in social bond. And with it comes the institutional display of power, which is essentially used for punishment and control. And torture also brings with it extreme discrimination, state endorsed, and it is on the ground of who you are. For example, on the location, from a location of religion, ethnicity, disability, gender, so on and so forth. Now, if I look at the International Convention on Torture, and if I look at Article 1, the two words inherent in and incidental to lawful sanctions are extremely ambiguous. Now, if I look at the International Convention on Torture, which many of you are familiar with, the two words are very problematic. Inherent in or incidental to lawful sanction, which is extremely vague and ambiguous. And it is difficult to determine what is inherent in system and what are not. And therefore, it can differ from one legal system to another legal system, from one country to another country, making such determination extremely difficult, and which can create dispute between the state parties and the legal binding force. For many of us, when we look at this ambiguity in the International Convention, it also reminds us perhaps this is a very sterilized, it is perhaps a sterilized version. We have to remember that torture is pervasive and as common as in people, and at the same time, torture is as complex as the labyrinth of physiological and psychological mechanisms that constitute the human experience.
So a more comprehensive understanding of torture involves investigating both the neurological and the mental health underpinnings at the individual level and also of both the victim and the perpetrator. However, in my deliberation, I will be keeping victim at the center of my conversation. Feeling stripped of humanness, a torture survivor relates his horrific story. They did things you cannot even imagine, and how they thought of this. They forced drugs by pushing injection in me when I was tied and blindfolded. They pulled my toenails one by one. They burnt me with cigarettes all over my body. They pulled out chunks of my hair. They hung upside down. They hung me upside down until I lost consciousness. They raped me, many of them again and again. They forced a baton, a broken glass inside me, beating me, saying disgusting things to me. You become aware of every part of your body, every mark, every scar, every pain, that all remind me of what happened, what I am, a person inside the scarred body. When people look at me, do they see me or my scars? Do they see the emptiness in my eyes? Do they see my suffering, my nightmares, the things I saw in prison, things I will never forget? What do you see? Do you see me? And this brings us to the question how we process this narrative as a mental health worker, and what is the psychological implication of this narrative. First of all, if this survivor ever happened to come into my chamber, this narrative will not come out. This narrative will not be revealed, because usually in the chamber they report specifically feelings of sadness, not being able to sleep, insomnia, depression, concentration problems, loss of appetite. Along with it, some comorbidities like substance abuse, because many people, those who are tortured, often seek solace and refuge in alcohol and in other substances. Therefore, the subjectivity of the narrative gets subsumed in some of the symptoms that I just spoke about. And these symptoms will only help us address what happens to the person psychologically on the surface. And here is the problem, because what gets completely unaddressed is the issue of memory. Because it has been documented, it has been researched, and we have heard many times over that the scars, the burns, the experience of rape all remain with us as memories. And these are called hot memories, which is part of the larger experience of going through torture. Therefore, when we talk about these hot memories, it means that it loses the context of time and space. Maybe I have been tortured, but if I am, for example, say swimming, the water, being underwater, may suddenly remind me of the experience of torture. If someone is smoking
and the waft of cigarette smoke can remind me of the severe oppression that I went through in the form of torture. As mental health workers, as professionals, we have to work on memories so that the hot memories then get transformed into cold memories. And there is a technique to do that, which I will come a little later. Now let me come to a very oft discussed psychological implication of torture, which is called post-traumatic stress disorder. And earlier when I spoke about the symptoms of insomnia, of sadness, of not being able to eat, lack of appetite, flashbacks, intrusive memories, all clubbed together comes under the umbrella term post-traumatic stress disorder. And as mental health professionals, we just keep ticking the boxes that okay, this is what you're reporting as symptoms, so we tick one box. And we try and categorize them. This categorization has been documented in a psychiatric manual which has a name, which is not important, but it has a name. So we try and put a psychiatric name to those symptoms which are actually deep psychological distress. As mental health workers, as human rights workers, deliberating on torture, we have to find this balance of how we want to demedicalize torture and how we want to psychologize torture, because both the binaries are problematic. If you medicalize it, then we are completely disregarding the subjectivity of the experience. And if you psychologize it, then it cannot encapsulate the interiority of the mind with which we have to work. So we have to be careful about that. Now, given these problems and given how we feel so compelled to diagnose a torture victim having post-traumatic stress disorder or complex post-traumatic stress disorder, we have to discuss with the victim or someone who's visiting me that there are limitations of psychology, that there are limitations of psychiatry. It brings us now to a very difficult and critical question, that how do we prove the severity of torture, which many of the human rights workers will ask, that if this trauma, if it is pathologized and if it subverts the subjectivity of the victim, then how do we prove the severity? Now this is a vicious circle, because when we are trying to determine the severity, we have to put a psychiatric diagnosis. But if we put psychiatric diagnosis, then the distress or the severity of the distress only gets funneled and only gets reduced to just symptoms. However, is there a way out? Of course there is a way out. What can we do? The best method that works, not only just addressing the complex post-traumatic stress disorder by the psychiatrist or by the psychologist, we have found narrative exposure therapy to be extremely effective for people who have been severely tortured. And narrative exposure therapy helps the person to put together the fragmented
piece of experience into a coherent autobiographical piece. It usually done in 6 to 12 sessions, and constantly the person is urged to talk about the feelings and what happened. And it has been found that this is extremely healing, and it helps the person to recover from startled response, from intrusive memories, from flashbacks, etc. What other things that we can do? In drawing on the dominant trauma discourse, gender oppression is neglected and reproduced, violence depoliticized, harm individualized, psychologized and essentialized, and women, most importantly women, pathologized and invalidated. Even I have argued about psychologization of torture. The question remains, what are we to do? We can begin by examining our professional codes, ethical frameworks, recognizing the political and philosophical foundations, their individualism and implied individual society dualism. Second, transparency about what is being defined as a problem: torture, distress, the absence of legislative framework for the protection of torture survivors or its effective implementation, social inequalities, theorizing the location of the problem, individual or society, language, policy, practice, what? Transparency about how we conceptualize justice, how we theorize the relationship between justice and well-being, I think is very, very important to explore about how we can move this discourse forward. The most important thing is, how do we redefine the role of mental health professionals or mental health workers like us, having both individual and social responsibility, being political agents, contributing to the collective task of addressing and preventing distress and its determinants towards individual, social, political, economic well-being. Using variety of methods, as I was mentioning, narrative exposure therapy. Being explicit about the limitations and their potential for ideological abuse. Utilizing existing legal mechanism nationally and internationally. Critical reflection and demystifying psychology by exposing the limitation of psychological explanations when applied to social, economic, political phenomena and experiences. Recognizing that distress and symptoms tell a story about gross injustice, a story which needs to be heard, witnessed, and publicly acknowledged. Thank you. এতক্ষণ আপনারা শুনলেন শ্রীমতী রত্নাবলী রায় মানুষের, বিশেষ করে নির্যাতিত মানুষের মনে আঘাত লাগলে সেটা তার ফল ফলে সমাজের কি দায়িত্ব, রাষ্ট্রের কি দায়িত্ব এবং মনোচিকিৎসকের কি দায়িত্ব এবং সেখানে কত জটিলতা, তা তিনি বিস্তারভাবে বলেছেন, বিস্তৃতভাবে বলেছেন। আমাদের এখন যে বক্তা আসছেন তিনি বলবেন আমাদের সংস্কৃতিতে নির্যাতন, হিংসা কিরকমভাবে লুকিয়ে আছে। আমি আর বেশি কিছু বলছি না, আমাদের আপনাদের সর্বজন পরিচিত অধ্যাপক শুভেন্দু দাশগুপ্তকে আমি ডেকে নিচ্ছি। ইনি আমাদের
এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শেষ বক্তা। আমাকে বলতে বলা হয়েছে নির্যাতনের সংস্কৃতি নিয়ে। কথাটা আমি যেভাবে বুঝেছি বলি যে নির্যাতন তো হয়, ক্ষমতায় যারা উপর দিকে থাকে তারা নিচের দিকে মানুষদেরকে নির্যাতন করে, কিন্তু এটা যখন চলতে 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 একটা মান্যতা পেয়ে যায়, এটাই তো স্বাভাবিক, এমনই তো হবার কথা। তাকে আমি বলি নির্যাতনের সংস্কৃতি, আমি সেভাবে বুঝেছি, তাকে নির্যাতনের সংস্কৃতি বলি। অর্থাৎ এইটা একটা মান্যতা আমাদের সমাজে, আমাদের ভাবনায়, চিন্তায়, কাজে, কর্মে যখন এই নির্যাতনটা একটা মান্যতা পেয়ে যায়, স্বাভাবিক বলে মনে হয়, তাকে আমি বলছি নির্যাতনের সংস্কৃতি। আমি কয়েকটা উদাহরণ দিয়ে কথাটাকে ব্যাখ্যা করি, একটু বোঝাই। যেমন ধরুন, রাষ্ট্র মানে নির্যাতন কাঠামো, রাষ্ট্র নির্যাতন, অর্থাৎ রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকে তারা নির্যাতন করবে রাষ্ট্রের ব্যবস্থা যারা নিচের দিকে আছে। আমি একটা যদি উদাহরণ দিই, যেমন জাত ব্যবস্থা, অর্থাৎ যারা জাত ব্যবস্থা উপর দিকে আছে, ব্রাহ্মণরা, তারা দলিতদেরকে নির্যাতন করে, এটা করবে, এরকমই তো হওয়ার কথা। কারখানার মালিক কারখানার শ্রমিককে নির্যাতন করবে, এটাই তো হওয়ার কথা। কৃষিতে যারা বড় জমির মালিক তারা কৃষি শ্রমিকদেরকে নির্যাতন করবে, হবারই কথা। শিক্ষক ছাত্রকে মেনে এসছি যে এইভাবে নির্যাতনটা হবারই কথা, এরকমই চলে আসছে। এখন কেন এই মান্যতাটা তৈরি হলো, সেটা হচ্ছে যে আসলে আমাদের ভাবনায়, চিন্তায়, সেটা পরিবারের ভাবনা চিন্তা হতে পারে, সমাজের ভাবনা চিন্তায় হতে পারে, আইনের ভাষায় হতে পারে, সামাজিক নিয়ম কানুনে হতে পারে, ধর্মীয় নিয়ম কানুনের মধ্যে দিয়ে আসতে পারে। সমাজের এই এতগুলো বিষয়ের মধ্যে নির্যাতনের বিষয় লুকিয়ে থাকে বা প্রকাশ্যে থাকে, এবং যখন সেটা কোনো প্রতিবাদ হয় না, স্বীকার করা হয়ে যায়, আমি যখন মেনে নিই, তখনই সেটা আমি বলবো সংস্কৃতি নির্যাতনের। অর্থাৎ আমি মেনে এসছি, এমনই তো হওয়ার কথা, প্রতিবাদ করছি না। এখন এইটার কতগুলো প্রকাশ থাকে, যেমন আইনে প্রকাশ আছে। আইন যদি আমরা দেখবো যে আইনে হচ্ছে যে ওই ক্ষমতায় যারা থাকে তারা তলার দিকে লোককে করলে আইন খুব একটা কিছু বলে না, বা বললেও সেটা মানায় না। আমি একটা ছোট উদাহরণ দিই, যেমন ধরা যাক যে তৃতীয় লিঙ্গের মানুষ, তারা তো নির্যাতিত, তাদের যখন আইনটা এলো তখন সেটাই যেন কোনো একটা কেউ যেন মান্যতার জায়গা থেকে ধরলো না, খুব একটা স্বস্তি বোধ করলো না। যখন নারীর উপরে অত্যাচারটা একটা আইনি প্রতিকারের জায়গায় গিয়ে দাঁড়ালো, তখন পুরুষরা এটা কিন্তু খুব একটা মেনে নিল না। এবং এখন যেটা হচ্ছে যে এটাকে পাল্টানোর কথা উচিত, কারণ একজন নারী স্ত্রী স্বামীর বিরুদ্ধে কথা বললেই কেন সেটাকে সঙ্গে সঙ্গে পুলিশ আসবে, এটাকে বদলাও, এবং একটা স্বীকৃতি আসছে, হ্যাঁ বদলাও বদলাও বদলাও। যখন দলিতদের পক্ষে যখন আইন তৈরি হলো যে তাদেরকে কেউ অত্যাচার করলে সঙ্গে সঙ্গে পুলিশ চলে যাবে, এখন এটাকে বদলের কথা উঠছে। অর্থাৎ যদি আন্দোলনের মধ্যে দিয়ে নির্যাতনের বিরুদ্ধেও কখনো কিছু আইনি ব্যবস্থা হয়, সেটাকে বদলানোর জন্য সমাজ উঠে পড়ে লাগে। তার কারণ সে বলছে, এই দেখো আমার সংস্কৃতি চলে গেল, নির্যাতন করার সংস্কৃতিটা আমি হারিয়ে ফেলছি। এবং সেটা কিন্তু সমাজের বৃহত্তর অংশ থেকে কিন্তু তার মান্যতা তৈরি হচ্ছে। শিক্ষক তো মারবেই, স্বামী তো অত্যাচার করবেই, কারখানার মালিক তো শ্রমিক অত্যাচার করবেই, ব্রাহ্মণ দলিত সে করবে, পার্টি, আমি যারা আরেকটু পার্টির উপর দিকে যারা থাকেন, পার্টির ক্ষমতা যারা থাকেন, তারা তো নির্যাতন করে পার্টির তলার দিকে কর্মীদের উপরে। সত্যি সত্যি বরং আমার পক্ষে খুব মুশকিল সমাজের কোনো একটা স্তরে গিয়ে খোঁজা যে কোথায় এই ক্ষমতার বিন্যাসটা নেই, এবং এই ক্ষমতার বিন্যাসটা না থাকার জন্য নির্যাতনটা নেই। ফলে ক্ষমতা থাকে, নির্যাতন থাকবে, এবং সেটা মান্যতা পাবে। এখন আমি উল্টো দিক থেকে বলতে পারি, সাহিত্য, সংস্কৃতি, নাটক, চিত্রকলা, গান, এগুলো কিভাবে দেখেছি ব্যাপারটাকে। সত্যি সত্যি বলতে গেলে এর খুব প্রতিবাদ, এই নির্যাতনের প্রতিবাদ বা ক্ষমতা বিন্যাসের প্রতিবাদ খুব একটা আমার দেখা ভুল হতে পারে, কম হতে পারে। আমাদের সাহিত্য, সঙ্গীত,
চিত্রকলা, নাটক, এগুলোতে আমি খুব একটা দেখিনি যে এই বিষয়টাকে নিয়ে আসা। এগুলো আসে কখন, কখনো কখনো যখন রাজনৈতিক আন্দোলন ওঠে, কোন একটা সময় কোন একটা বিশ্বে যখন রাজনৈতিক আন্দোলন উঠলো, তখন এই মনে হয় যে আচ্ছা আচ্ছা এই কথাগুলি কয়েকটা বলে দেখি হয়, কিন্তু সেটা একটা সাময়িক অল্প সময়ের জন্য। যেমন আমি বলছি যে এখন যে নির্যাতনের কথাটা সামনে চলে আসছে, অর্থাৎ যে শ্রমিকরা বাইরে কাজ করতে গেছিলেন তাদেরকে একদিনের নোটিশে বলতে গেলে মালিকরা কারখানা থেকে বের করে দিল, নির্যাতন। এবং যাদের বাড়িওয়ালারা একদিনের নোটিশে ঘর থেকে নির্যাতন, তারা চলে আসছেন রাষ্ট্রে নির্যাতন। তারা এসে যেখানে পৌঁছলেন সে গ্রাম, মানে সেই রাজ্য সরকার তাদেরকে চাইছেন না, নির্যাতন। এবং এইটাকে ঘিরে যে খুব একটা প্রতিবাদ উঠছে তা না, নির্যাতনের উঠছে যে আচ্ছা এটা করলে হয়, ওটা করলে হয়, ওদেরকে এটা দাও, একটা কথা দয়া দাক্ষিণ্যের কথা উঠে আসে। অর্থাৎ নির্যাতিত যে হয় তার অধিকারের, আইনি অধিকার হোক, সামাজিক অধিকার হোক, রাজনৈতিক অধিকার, সেই কথাটাকে সরিয়ে রেখে একটু দয়া দাক্ষিণ্য, তাকে একটু ত্রাণ দাও, তাকে একটু অমুক দাও, তাকে একটু এভাবে দেখো, এই জায়গাটাতে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। তার ফলে কি হচ্ছে, এটা একটা রাজনীতির বিষয় হয়ে উঠছে না, এটা একটা প্রতিবাদের বিষয় হয়ে উঠছে না। এইটা আমাদের মননে ঢুকে যাচ্ছে যে এমনই তো হবার কথা। ঠিক আছে, একটু কষ্ট হচ্ছে তো কষ্ট হয়, সেটাকে রাজনৈতিক চেতনায় উত্তীর্ণ হয় না, দয়া হয়, দাক্ষিণ্য হয়, রাজনৈতিক চেতনা, প্রতিবাদ, প্রতিরোধের জায়গায় পৌঁছয় না। সংস্কৃতি কি করছে আমাদের, এই অবধি আসতে দিচ্ছে, দয়া দাক্ষিণ্য, একটু দেখো, আহাগো, এটা, সেটাকে সংস্কৃতি তার বাইরে বেরিয়ে গিয়ে তাকে রাজনীতির বিষয়, প্রতিবাদ প্রতিরোধের বিষয় করে তুলছে না। আমাদের আমাদের যেটা বলি ব্যবহারিক সংস্কৃতি, অর্থাৎ আমাদের আচার আচরণ, আমাদের লেখাপড়া, আমাদের মানুষ হয়ে ওঠা, আমাদের রাজনীতিক শিক্ষা, আমাদের যেটা ব্যবহারিক সংস্কৃতি, কেউ কিন্তু এই জায়গাটা এসে দাঁড়াচ্ছে না যে নির্যাতন করার তোমার অধিকারই নেই। এইটা আমরা বলছি না, আমরা নির্যাতনের একটা মলম, একটু আচ্ছা ঠিক আছে, একটু এই জায়গা থাম, আমার ভয়ের জায়গা এটাই। অর্থাৎ নির্যাতন থেকেই কিন্তু রাজনৈতিক লড়াইটা শুরু হতে পারত, রাজনৈতিক আন্দোলনটা শুরু হতে পারত, সেটা হচ্ছে না। এই আমি একটু কথা বললাম, একটু আলোচনা সভা হলো, ওরা একটু ভিডিও করলো, এটা ভিডিও করে লোককে দেখালো, তারা বললো ও তাই নাকি, ও আচ্ছা, ওরা 4টে আর্টিকেল লেখা হলো, একটা সভা হলো, কেউ তো গান গাইবে, এই অবধি হবে। এই যে আমার কথা থেকে কি আর অন্য কিছু হবে? আহা তাই তো, তাই তো, কি বুদ্ধিতার লোকটা, দেখেছো কি সুন্দর করে বুঝিয়ে বললো। যারা এই কাজটা তারা একটুখানি পত্রিকা বের করবেন, কিছু সভা করবেন, একটু প্রচার করবেন, লোকে ও হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, ঠিকই, এর বেশি কিন্তু কিছু আর হবে না। আমার বলাটা ওই অবধি থেকে যায়। অর্থাৎ আমিও কিন্তু এই বলেই ক্ষান্ত হব, কাল থেকে আর কিছু করব না। অর্থাৎ আমিও কিন্তু এই নির্যাতনের সংস্কৃতির শিকার হয়ে থাকলাম। এই অবধি বললাম। নমস্কার। আমরা কৃতজ্ঞ মাসুমের সপ্তাহব্যাপী যে নির্যাতন বিরোধী প্রচার, সেই প্রচারে আপনারা থেকেছেন, আমাদের পাশে থেকেছেন, আমাদের সাহস জুগিয়েছেন। আমরা আশা করব সামনের বছর আমাদের যেন এই অনুষ্ঠান করতে না হয়। আশা করব সরকার তার দায়িত্ব পালন করবে। আশা করব শুধু আমরা নই, আপনারা সকলে আমাদের সাথে, মানুষের সাথে এগিয়ে আসবেন নির্যাতন প্রতিরোধে। আমি শেষ করব আমার শৈশবকালের শোনা একটা গান দিয়ে। ভুল হলে ক্ষমা করে নেবেন। चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले, जहां गम भी न हो, आंसू भी न हो, बस प्यार ही प्यार पले।
आ चल के तुझे मैं लेके चलूं। नमस्कार। चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले, जहाँ गम भी न हो आंसू भी न हो, बस प्यार ही प्यार पले। चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले, जहाँ गम भी न हो आंसू भी न हो, बस प्यार ही प्यार पले, एक ऐसे गगन के तले।